নমস্কার, আপনারা শুনছেন গল্পরুচি। আজ আপনাদের জন্য থাকছে বিশেষ নিবেদন, প্রতিভা বসুর কলমে একটি সুন্দর প্রেমের গল্প। বিশেষ করে এই গল্পটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং। এখানে প্রেম, দুঃখ, রাগ, অবহেলা সবই পাবে তোমরা। তাহলে দেরি না করে শুরু করা যাক প্রতিভা বসুর কলমে অবিশ্বাস্য। এতক্ষণে ভালো করে গুছিয়ে বসে সহযাত্রীর দিকে নজর পড়ল সিস্টার মালতী সেনের। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শকের মতো আপাত মস্তক চমকে উঠল সে। হয়তোবা তার এই চমকানি ভদ্রলোকের দৃষ্টি এড়াল না। একটু যেন অবাক হয়ে তিনি তাকিয়েই রইলেন। মালতী সেন তাড়াতাড়ি আবার গুটিয়ে ফেলল এইমাত্র বিছিয়ে বসা বিছানাটি। এইমাত্র বাঙ্কের তলায় ঠেলে রাখা সুটকেসটি নিচু হয়ে টেনে নিল হাতে। উঠে দাঁড়ালো চটপট। তারপর দ্রুত হাতে দরজার হাতল ঘুরিয়ে নেমে যাওয়ার সময় হঠাৎই ঝাঁকুনি খেয়ে বসে পড়ল। ট্রেনে স্পিড দিয়েছে ততক্ষণে। ব্যস্ত হয়ে ভদ্রলোক বললেন, কি হলো? পরিষ্কার স্পষ্ট গলা, এতটুকু জড়তা নেই, দ্বিধা নেই, পরিচয়ের এতটুকু চিহ্ন নেই কোনোখানে। লজ্জা পেল মালতী। কান গরম হয়ে উঠল। স্বভাবতই গোলাপি গাল আরও লাল হলো। মুখ তুলতে পারল না সে। কুণ্ঠিত গলায় বলল, কিছু না তো। কারো আসবার কথা ছিল বুঝি, নাকি কিছু ভুলে ফেলে এসেছেন? ভদ্রলোক উদ্বিগ্ন হয়ে আরও খোঁজ নিতে চেষ্টা করলেন। তার মৃদু গম্ভীর গলা মালতীর বুকের মধ্যে হাতুড়ির আঘাত দিতে লাগলো। না, কিচ্ছু না। সুটকেসটা ঠেলে দিল বাঙ্কের তলায়। বুকের কাঁপুনি তখনও থামেনি, কিন্তু আশ্বস্ত হয়েছে অনেকটা শান্ত করতে পেরেছে নিজেকে। জানলায় যতটা সম্ভব মুখ বাড়িয়ে দেখতে লাগলো আকাশটাকে। আকাশের তারাগুলোকে দেখতে দেখতে সে ভাবছিল, কিন্তু ভদ্রলোক একা কেন? একাই চলে এলেন নাকি? ভালো হয়ে গেছে। হ্যাঁ, সত্যি ভালো হয়ে গেছেন। আর তাই বলে কি চিনতে পারলেন না আমাকে? নাকি ভান, নাকি ঘেন্না, নাকি সেই জীবনের সঙ্গে এই জীবনের কোনো মিল না থাকায় আমার স্মৃতিটাও মুছে গেছে তার হৃদয় থেকে? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শুধু তাই নয়, চোখ দুটো পর্যন্ত ঝাপসা হয়ে উঠল তার। 8 বছর ধরে যে মেয়ে কত মৃত্যু দেখেছে, কত কান্না শুনেছে, অধৈর্যহীন হয়ে বসে থেকেছে রোগীর শরীরের কাছে, কঠিন হয়ে ফিরিয়ে দিয়েছে হৃদয়ের সব আবেদন, আজ 27 বছর বয়সে একটা মানুষের এই একটু সামান্য চিনতে না পারার বেদনাতেই সে যেন কেমন অভিভূত হয়ে গেল। কিন্তু মালতী কি নিজে মনে রেখেছে কারো কথা? তবে কি জন্য তার এই অভিমান? সে স্বাধীন মানুষ, একা মানুষ, যা চেয়েছিল তাই তো হয়েছে। এই তো ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় বসে দিল্লি যাচ্ছে একটা কনফারেন্সে যোগ দিতে, যাচ্ছে বিদেশে যাবার একটা স্কলারশিপ জোগাড়ের তাগিদে। হাসপাতালের নিম্নতম নার্স থেকে উচ্চতম সিস্টারে পরিণত হয়েছে সে। তবে আর এখন কার তোয়াক্কা রাখে সে? কাকে চায়? কি দরকারে? একদিন সবাই মিলে যত শত্রুতা করেছিল, সকলকে তার যথাযোগ্য শিক্ষা দিতে পেরেছে নিজের পায়ে দাঁড়িয়ে। একা হয়ে তাদের বুঝতে দিয়েছে যে সেও মানুষ। না, একদিনের জন্য ভাবিনি সে ভুল করেছে, অন্যায় করেছে। তবে আর কিসের দুঃখ? তাই তো, কিসের আর দুঃখ তার? কিন্তু তবুও ঝড়ের পাখির মতো থরথর করে কাঁপছে সে। মানুষটির মুখের দিকে তাকিয়ে নেমে যেতে চাইছে চলন্ত ট্রেন থেকে। গলা তার শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। কেন? ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে,
নাকি আর কিছু, কিন্তু ভয় তো তার আর নেই, আতঙ্কও নেই। ভয় করেছিল সেই দিন যেদিন মা কান্না ভরা গলায় বলেছিল, তবে তাই স্থির করলে? বাবা বলেছিলেন, তাই স্থির। তারপর মাকে ফুলে ফুলে কাঁদতে দেখে বাবা নিষ্ঠুরের মতো আরও বলেছিলেন, বাড়াবাড়ি করো না। সর্বানন্দবাবু জেলা জজ, মান সম্মান প্রতিপত্তি টাকা কড়ি কিসের অভাব তার? ঢাকা শহরে কত বড় বাড়ি, ছেলেমেয়েরা সব কত ভালো ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর চাকর আশ্রিত পালিত একেবারে গম গম করছে তাদের বাড়ি। মেয়ে কি তোমার দুঃখে থাকবে? চাই না, চাই না সে সুখ। মেয়ে আমার মরে যাক, তবু আমি চাই না। দরজা ধরে দাঁড়িয়ে মা বাবার সব কথা শুনতে শুনতে বুক বন্ধ হয়ে এসেছিল সেই দিন মালতী। সেই দিনের সেই ভয়ের তুলনা ছিল না কোনো। ভয় শুধু তারই হয়নি, ভাই বোনেরাও ভয়ে চুপ হয়ে বসেছিল। প্রতিবেশীরা বলেছিল, এমন প্রতিমার মতো মেয়েটাকে শেষে নাকি একটা পাগলের সঙ্গে বিয়ে। হ্যাঁ, একটা পাগল ছেলে সবার। সারা বাড়ি থমথম হয়ে গিয়েছিল, যেন মধ্যাহ্ন সূর্যকে গ্রাস করেছে। মালতী তার মায়ের কোলের উপর ঝাঁপিয়ে উঠে বলেছিল, না না, এ আমি পারবো না। তার চেয়ে আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, পদ্মায় ভাসিয়ে দাও। আর তারপরে একদিন সকলের চোখ এড়িয়ে সে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। উল্টো দিকের বাড়িতে কখনো সখনো বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা ভদ্রলোকটির পা জড়িয়ে ধরে চোখের জলে ভেসে গিয়ে বলেছিল, শুনেছি আপনি বিপত্নিক, আপনি আমাকে বিয়ে করে নিয়ে পালিয়ে যান। আমি সমস্ত জীবন আপনার এই ঋণ মনে করে দাসী হয়ে থাকব। দাদা পিতার যোগ্য পুত্র তক্ষুনি ধরে এনে মেরে বাকিয়ে দিয়েছিল পিঠ। তারপর সে যে চুপ হয়ে গিয়েছিল, আর কোনো কথা বলেন, সব জমা রেখে দিয়েছিল বুকের ভিতরে। তারপর পুরো 10,000 টাকা বাবার হাতে তুলে দিয়ে পুত্রবধূ কিনলেন সর্বানন্দবাবু। টাকাটা হাতের মুঠোয় নিয়ে সেই যে প্রথম মেয়ের জন্য ডুকরে কেঁদে উঠেছিল মালতীর বাবা। হয়তোবা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও হয়েছিল, কে জানে। ততক্ষণে মালতী উৎসর্গ হয়ে গিয়েছে। বিশেষ কোনো আয়োজন ছিল না উৎসবের। সর্বানন্দবাবু 2 চাপরাশি আর একজন ঘনিষ্ঠ আত্মীয় নিয়ে বিয়ে দিতে এসেছিল নিজের ছেলে। অনুষ্ঠান যথাসম্ভব সংক্ষিপ্ত হলো। স্বামীর সঙ্গে মালতীর নির্জন হতে দেরি হলো না, আর একা হওয়া মাত্রই মালতী কেঁপে উঠল থরথর করে। শৈলেনের অপলক দৃষ্টি থেকে অনেক দূরে সরে গিয়ে প্রায় দেওয়ালে মিশে দাঁড়ালো সে। শৈলেন এবার নামিয়ে নিল তার চোখ। তারপর মালতীর ভয় দেখেই হোক আর যে কারণেই হোক শান্ত হয়ে শুয়ে পড়ল বিছানায়। আর মালতী, তার নববিবাহিত ভীত স্ত্রী, সরে এলো দেওয়ালের আশ্রয় ছেড়ে। কেমন যেন গোলমাল লাগলো তার সমস্ত বিষয়টা। কেন জানি মনে হলো সব কথা সে ভুল শুনেছে, ভুল ভেবেছে। সবাই যেন এতদিন ধরে এই অসাধারণ সুন্দর মানুষটার বিরুদ্ধে সব কথা বানিয়ে বলেছে, হিংসে করে ধোয়া দিয়েছে তাকে। পায়ে পায়ে কাছে এগিয়ে এসে গরদের ধুতি পাঞ্জাবি পরা, লম্বা হয়ে শুয়ে থাকা ঋজু শরীর, বলিষ্ঠ যুবক স্বামীটির দিকে তাকিয়ে যেন সম্মোহিত হলো সে। ভালো লাগলো। এতদিন ধরে যত কান্না কেঁদেছে, যত ভয় সয়েছে, যেন সব সার্থক মনে হলো সেই মুহূর্তে। ইচ্ছে করল, কি ইচ্ছে করল তা সে জানে না। নরম আলো জ্বলছে প্রদীপে, তার ছায়া কাঁপছে দেওয়ালে। কেমন সুন্দর সাজানো ঘর, নতুন গন্ধে ভরা। মালতী সাহসে ভর করে
খুব কাছে এসে দাঁড়ালো। আরো আরো কাছে এসে দাঁড়ালো সে। আর তারপরেই একটা আর্তনাদ করে ছুটে বেরিয়ে গেল দরজা খুলে। সারা বাড়ির লোক দৌড়ে এসে ভিড় করল সেখানে। সবার আগে এলেন সর্বানন্দবাবু নিজে। তিনি বোধহয় সবসময় সচকিত থাকেন, হয়তোবা ঘুম ছিল না চোখে। আজকের সিস্টার মালতীর মন নিয়ে সেই মালতী সেই দিন দেখেনি তাকে, নইলে সে তার সারা চেহারার একটা ঘাতকতার নিষ্ঠুরতা না দেখে অব্যক্ত যন্ত্রণার কাতরতাই দেখতে পেত। বাজের তাড়ায় একটা ভীরু পায়রার মতো কম্পিত পুত্রবধূকে যখন তিনি বুকের কাছে টেনে নিয়ে বলেছিলেন, কি মা, কি হয়েছে? ভয় পেয়েছ? কোনো ভয় নেই আমার লক্ষ্মী মা। তখন তার কথার মধ্যে চাতুর্য না দেখে মাধুর্যই খুঁজে পেত মালতী। সেই রাতেই তিনি তার দুহাত ধরে চোখের জলে ভেসে বলেছিলেন, আপন সন্তানের মঙ্গল চেয়ে আমি পরের সন্তানের যে দুঃখ ডেকে আনলাম, তার জন্য ঈশ্বর আমাকে যে সাজাই দিন, তুমি কিন্তু ক্ষমা করো মা। যে যাই বলুক, আমি জানি এই অবস্থা ওর সাময়িক। তোমার যত্ন পেলে, সঙ্গ পেলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। ডাক্তার বলেছেন মা, বলেছেন। হঠাৎ মালতী মুখ তুলে তার মস্ত বড় বড় চোখ মেলে শ্বশুরের মুখের দিকে তাকালো। আর তাকিয়ে থাকতে থাকতে যেন আগুন জ্বলে উঠল তার চোখে। সর্বানন্দবাবু মুহূর্তে চুপ করে গেলেন। শৈলেন তাকে কি করেছিল, কি জন্য এত ভয় পেয়েছিল? আজ যে সেসব ঝাপসা। সবাই যখন চলে গেল, ঘরে যখন শুধু সে আর সর্বানন্দবাবু রইল, তখন দেখা গেল শৈলেন কাঁদছে। কান্নার বেগে ফুলে ফুলে উঠছে তার শরীর। শিশুর মতো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। সর্বানন্দবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে, কপালে করাঘাত করতে লাগলেন। আমার কি দুর্মতি হলো, কি করলাম আমি, কি করলাম? মালতী আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরের কয়লা রাখা এক চৌবাচ্চার ধারে বসে রইল চুপচাপ। দুঃখে নয়, ক্ষোভে আর ক্রোধে তার 18 বছরের সমস্ত শক্তি যেন একত্রিত হলো হাতের মুঠোয় আর মনের কোনো নিঃশব্দ সংকল্পে। পরের দিন যখন নতুন বউ হয়ে ও বাড়িতে গিয়ে দাঁড়ালো, তার সাজসজ্জা দেখে চমকে উঠেছিলেন শাশুড়ি। অবাক হয়ে বলেছিলেন, এ কি এমন খালি কেন হাত পা? গয়না কোথায় বৌমা? মালতী মুখ তুলে পরিষ্কার গলায় বলল, খুলে রেখেছি। এইমাত্র সে দাঁড়িয়েছে পিঁড়ির উপর। তার মুখে এমন স্পষ্ট জবাব আশা করেননি তিনি, আর জবাবের জন্যও কথাটা বলেননি। বউকে পরানোর জন্য তারাই গয়না পাঠিয়েছিলেন গা মুড়ে, বেনারসও পাঠিয়েছিলেন পরে আসার জন্য। তার বদলে এমন দুঃখী সাজ দেখে কথাটা বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। জবাব শুনে হকচকিয়ে উঠেছিলেন তিনি বললেন, পরনি কেন? চোখে চোখে তাকিয়ে মালতী বলল, শাখাটাও খুলে রাখতে চেয়েছিলাম, মা দিলেন না। এ কথা শুনে শাশুড়ির কেমন লাগছিল তা মালতী জানে না, কেবল দেখছিল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে উদ্গত কান্নাকে তিনি বুকের ভিতরে পাঠিয়ে দিলেন। শুধু মালতী নয়, গঞ্জনা তাকে সবাই দিয়েছিল। পাগল ছেলেকে বিয়ে দেওয়ার জন্য নিন্দায় অভিযোগে পঞ্চমুখ হয়ে
সবাই শেল বিধে দাঁড়িয়েছিল শৈবালিনীর বুকে। সুখী শৈবালিনী, যে শৈবালিনীকে একদিন সকলে ঈর্ষা করত, সেটা যথেষ্ট উপভোগ করেছিল মালতী। আর শৈলেন কি বুঝেছিল সে কে জানে। শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিল তার মাকে, যেন পৃথিবীর সব দুঃখ থেকে সে আড়াল করবে তাকে। কান্না ভাসা গলায় মা বলেছিলেন, শোন তো, বউ দেখেছিস? দেখ দেখ তোর বউ কি সুন্দর। সন্তু অপলকে শুধু তার মাকেই দেখছিল। মাকেই সে চায় বেশি। মাই তার একমাত্র বন্ধু, মাই সব। তবু দিন কয়েকের মধ্যে মালতী বুঝতে পারল, শুধু মাই নয়, স্ত্রীর প্রতিও অনুরক্ত হয়েছে নির্বোধ নিঃশব্দ মানুষটা। বলবার তার ভাষা নেই, কিন্তু দৃষ্টি যেন অর্থ খুঁজে পেয়েছে। মালতীকে দেখলে তার দুই চোখে আলো জ্বলে ওঠে, কিন্তু পাগলের আগ্রহ পাগলামি। মালতী স্বামীর ধার দিয়েও গেল না। বিয়ের হাঙ্গামাটা মিটে যাওয়া মাত্রই সে বাড়ির অনেক ঘরের একেবারে প্রান্তের ঘরে গিয়ে ঠাঁই নিল। তার চলাফেরা, থাকা, খাওয়া সমস্তটার মধ্যেই কেমন একটা মরণান্ত জেদ ছিল, যে কেউ কিছু বলতে সাহস পেত না তাকে। সর্বানন্দবাবু বা তার স্ত্রী কিংবা তার ছেলেমেয়েরা সবাই শান্ত ছিল, ভদ্র ছিল, সচেতন ছিল নিজেদের অপরাধের জন্য। মালতী হয়তো সেই সুযোগটাই নিয়েছিল খুব ভালো করে। বাপ মাকে ত্যাগ করেছিল তাদের বাড়ি ত্যাগ করে, এদেরও ত্যাগ করলো এদের বাড়ি থেকে। লজ্জার মাথা খেয়ে সভয়ে শাশুড়ি একদিন বললেন, সারাদিন ঘোরো ফেরো কাজ করো, না করলে কি হয় বৌমা? কিন্তু রাতটা অন্তত ওর কাছে থেকো। ভাগ্যদেশে যতই ক্ষতি হোক, ছেলে তো আমার উন্মাদ নয়। নয় বুঝি? না, নয়। এই প্রথম রেগে উঠলেন তিনি। কিন্তু এবার তুমি তাই করবে, তোমার জন্যই ওর সর্বনাশ হবে। বিয়ে দিলেন কেন? রূঢ় হয়ে মুখে মুখে বলে উঠল মালতী। শৈবালিনী বললেন, তার কৈফিয়ত আমার কাছে চেও না। আত্মা থাকলে তাকে কখনো জিজ্ঞাসা করো। একটা অসহায় মানুষ, শিশুর মতো যে নির্ভরশীল, তার সঙ্গে তোমার এই প্রতিহিংসা কিসের? আমি বলছি, এই জন্য তোমাকে একদিন শাস্তি পেতে হবে। অকারণে ভগবান আমাকে অনেক শাস্তি দিয়েছেন। উদ্ধত মালতী শাশুড়ির চোখের জলে একটুকু ভেজেনি। কারণ দেখিয়ে লাভ কি মা? সত্যি কথা বলাই ভালো। আপনার পাগল ছেলেকে ভালোবাসার মতো মনের জোর আমার নেই। তাকে আমি কখনো কোনো দিন স্বামী বলে ভাবতে পারবো না। প্রায় 50-এর একজন দুঃখী প্রৌঢ়া মহিলাকে প্রায় 19 বছরের একটি মেয়ে যে কি করে অমন কঠিন কথা বলতে পারল কে জানে। দুটি জল ভরা ঘোলাটে চোখ মেলে শাশুড়ি তখন তার মুখের দিকে যেন কেমন করে তাকিয়ে রইলেন। সে দৃষ্টি আজও ভোলেনি মালতী। আরও একজন তাকিয়েছিল, শৈলেন, তার পাগল স্বামী। জানালায় বসেছিল চুপচাপ, উদাস, গম্ভীর। হাতে একখানা বই আছে। সহসা দেখলে কে বলবে লোকটা পাগল, নির্বোধ। খেতে না দিলে খায় না, স্নান না করালে জল ঢালে না, এমনকি জামা কাপড়টা পর্যন্ত ছাড়তে জানে না নিজে। অকস্মাৎ কি ভেবে সেও মুখ ফিরিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে মালতীর চোখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপরেই ধাত্রীমাসি, পাশের বাড়ির আত্মীয়া, বেড়াতে এসেছিলেন ডাকাতে। কালো কুলো মোটাসোটা মানুষ, আসর জমানো। এই বাড়ির কেউই তাকে পছন্দ করে না, কিন্তু মালতীর ভালো লাগলো। হয়তো এই বাড়ির বিরোধিতা করার জন্যই ভালো লাগলো তার, কিংবা তার স্বাধীন জীবনের আকর্ষণও হতে পারে। ধাত্রীমাসি বলল, কেন, মেয়েরা কি মানুষ না? মন প্রাণ নেই? ঘটি বাটি নাকি যে টুটা ফুটা ভাঙ্গা ফাটা সব একত্র করে রাখলেই হলো? তুই কেন সারা জীবন জ্বলবি এদের সঙ্গে? দেখ না আমি কেমন আছি। ডাক্তার বলেছে নাকি বিয়ে দিলে ভালো হবে।
আহারে আমার মেয়েটা। এই সব বলে বলে সেই ধাত্রী মাসি তাকে স্বাধীন জীবনের নেশা ধরিয়ে দিয়েছিলেন। তারপর একদিন কাউকে কিছু না বলে পালালো মালতী। শোনা গেছে মালতীর পালানোটাকে নিয়ে ঢাকা শহরে তোলপাড় হয়েছিল। জজ সাহেব আর মুখ দেখাতে পারেনি কাউকে। লজ্জায় জজ সাহেবের স্ত্রী কেঁদে কেটে শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। আর তাদের পাগল ছেলে স্ত্রীর বিহরে সত্যি সত্যি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল। মাসি মুখ নেড়ে নেড়ে দাঁতে দাঁত ঠেকিয়ে বলেছিল, খুব হয়েছে, বেশ হয়েছে। যেমন কুকুর তার তেমনি মুগুর। এরপরে এদের মতো আর সব বাপ মায়েরাও একটু সাবধান হতে শিখবে। কারো বাড়ির ঘরের বউ বেরিয়ে গেছে, তাতে তাদের মুখে চুনকালি পড়েছে। এর মধ্যে মাসি যে কি এত আনন্দ পেল কে জানে। আসবার সময় মালতী প্রথমে শুধুমাত্র তার নিজের 2-4খানা শাড়ি ব্লাউজ বগলে নিয়ে চলে এসেছিল মাসির কাছে। মাসির চোখ বড় করল। সে কি কথা রে বোকা মেয়ে, যা পারিস নিয়ে আয়, সম্বল চাই না। আর রেখেই বা আসবি কার জন্যে? কে তোর আপন বল দেখি। কাজেই নিজের গায়ের ভারী ভারী সোনার গয়নাগুলো সঙ্গে এনেছিল সে। নগদ টাকাও হাতের মুঠোয় মন্দ ছিল না। তারপর ভোর রাতে কাকপক্ষী জাগবার আগেই মাসির সঙ্গে উধাও হলো সে। এখনো সে দিনটার কথা পরিষ্কার মনে করতে পারে মালতী। এতদিন পরেও এতটুকু ফিকে হয়নি। স্টিমারে উঠে ধুধু জলের দিকে তাকিয়ে মুচড়ে উঠল বুকটা। 2 চোখের জলে দিকবিদিক ঝাপসা হয়ে গেল। আর এমন আশ্চর্য, যাদের উপর প্রতিশোধ স্পৃহা এমন করে চিরকালের জন্য ঘর ছাড়ল, সেই তাদের জন্যই এক অনিবর্চনীয় কষ্টে দাপিয়ে উঠেছিল মনটা। আর তার সবচেয়ে বড় শত্রু তার পাগল স্বামী। তাকে মনে পড়েই যন্ত্রণা যেন আরো দুঃসহ হয়ে উঠল। সেই কষ্টে তাকে শুধু সেই দিনই ছিন্ন ভিন্ন করেনি, অনেক দিন অনেক রাত ভাসিয়ে দিয়েছে চোখের জলে। মালতী জানেনি, বোঝেনি কখন অলক্ষ্যে বিধাতার রং ধরিয়েছেন তার মনে। কাঁচা মনের সতেজ ডালে কখন ফুল ফুটিয়েছেন, কখন কোন মুহূর্তে সে ওই অর্ধবুদ্ধি সুন্দর যুবকটির প্রেমে পড়ে গিয়েছিল তাহা সে জানে না। গভীর প্রেমে। কলকাতায় এসে প্রথমে মালতী ধাত্রী মাসির বাড়িতেই উঠল। এক সরু রাস্তার সরু বাড়ি। নর্দমার পাশ দিয়ে রাস্তা থেকে উঠে গেছে দোতলার সিঁড়ি। টানা বারান্দার বাঁ হাতে তার ঘর। দরজায় তীর বাঁকা। নেমপ্লেটে লেখা আছে, এই যে আসুন, এখানেই আপনাদের সুশিক্ষিত নার্স সুলোচনা দেবী থাকেন। এত দুঃখেও সেদিন মালতীর হাসি পেয়েছিল। পরে দেখল ঠিক ওই রকম নেমপ্লেট শুধু সুলোচনা দেবীরই নয়, পরপর 4খানা ঘরেই ওই একই রকম টাঙ্গানো। মানে 4 জন ধাত্রীবিদ্যার পারদর্শিনী এখানে থাকেন। আরও পরে বুঝল স্থানটা খুব পবিত্র নয়। ধাত্রীমাসের কোনো বিবেক নেই। তার দংশনে সে কখনো কাতর হয় না। টাকা রোজগারের জন্য সে যে কোনো অন্যায়ের প্রবৃত্ত হতে পারে, আর মালতীর প্রতি এই মনোযোগের মধ্যেও যে এর চেয়ে আরও কোনো অন্যায়ের বীজ লুকোনো নেই, তাই বা কে বলতে পারে। তবু রক্ষে 2-1 দিনের মধ্যেই একটা হাসপাতালে কাজ শিখতে ভর্তি করে দিল তাকে। থাকা খাওয়া ফ্রি। তবু মালতী বুঝল কাজটা একেবারে নিম্নতম। তা হোক, তবু ধাত্রী মাসের কবল থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াবার এই মাটিটুকু পেয়েই বর্তে গেল সে। চাকা চাকা সোনাদানা আর রোজগারের টাকার ভারী অঙ্কটা ধাত্রী মাসের জিম্মাতেই রয়ে গেল চিরকালের জন্য।
সেই নিম্নতম কাজ থেকে নিজের যোগ্যতায় আজ সে এখানে এসে পৌঁছতে পেরেছে মালতী। তার নিজের জগতে তার সুনাম সম্মান সবই অক্ষুণ্ণ। হাসপাতালে সিস্টার সেনের নাম আজ সকলের মুখে মুখে। দুদিন বাদে বিদেশেও যাবে। ফিরে এসে এর চেয়েও সম্মানের আসনে প্রতিষ্ঠিত হবে সে। এতদিনে সব ভুলে গেছে, সব দুঃখ ভুলেছে। নিজের মনে নিজের সুখে ভালোই ছিল সে। কেবল মাঝে মাঝে এর ওর কাছে নানাভাবে খবর শুনে যতটুকু বিচলিত হওয়া। আগে ধাত্রীমাসি অবশ্য সব কথা পৌঁছে দিত। তার কাছেই শুনেছিল সর্বানন্দবাবুর কপাল ভালো, ছেলে বুঝি সেরে উঠেছে। যেন বড় দুঃখের খবর, মেয়ের বিয়ে হয়েছে মস্ত লোকের সঙ্গে। আরও কত কি এও শুনেছিল বউকে ধরবার জন্য নাকি পুরস্কার ঘোষণা করেছেন। ধরতে পারলে কি করবেন সেটা মনে মনে ভাবছিল মালতী। কিন্তু মাসিকে জিজ্ঞেস করা হয়নি সে কথাটা। মাসি নিজে থেকেই বলেছিল, তাহলে কি তোর ধরে আর মুন্ডু থাকবে? কলঙ্কের শোধ নেবে না? অপমান কি ভুলেছে নাকি? মালতীর ইচ্ছে করত সেই সাজাটা নিতে। ইচ্ছে করত কোনো এক নির্জন দুপুরে, যখন সর্বানন্দবাবু কোর্টে গেছেন, চাকররা বিশ্রাম নিচ্ছেন, শৈবালিনী ঘুমোচ্ছেন একটু, সেই সময় একবার গিয়ে দাঁড়াতে। যেখানে বড় শখ করে নতুন খাটে নতুন শয্যা রচনা করে রেখেছেন ওরা ছেলের বউয়ের জন্য, যে ঘরের মস্ত জানলা দিয়ে মস্ত আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতো তাদের পাগল ছেলে। আর কখনো কোনো নির্দিষ্ট পায়ের আওয়াজ পেলে চকিত হয়ে ফিরে তাকাতো উদ্ভ্রান্ত দৃষ্টিতে। কখনো উঠে আসতো কাছে, হাত বাড়াতো, আর বিদ্যুতের মতো ঘর থেকে বেরিয়ে যেত মালতী। সেই মানুষটাই তো, ঠিক তেমনি ভঙ্গিতেই তো বসে আছে চুপচাপ বইয়ের পাতায় চোখ রেখে। তবে চিনতে পারল না কেন তাকে? তাই তো ভালো। কেউ যে কারো স্মৃতির দরজা আগলে বসে নেই, সেটাই তো বাঁচোয়া। অত্যন্ত আজকের এই মুহূর্তে তো নিশ্চয়ই কবেকার সব পুরনো দিনের কথা। সেসব ভেবে কে কতকাল বসে থাকবে? প্রত্যেকেরই তো কাজকর্ম আছে, আলাদা আলাদা ক্ষেত্রও আছে জীবনযাপনের। কিন্তু তবু বুকের মধ্যে খচখচ করে মালতীর। কিসের কাটা? একটা কৈফিয়ত দেওয়ার আছে তার এই ব্যক্তির কাছে। যে মানুষটা মেঘে মোছা আকাশের মতো ধোয়া মোছা হৃদয় নিয়ে পরম নিষ্ঠুরের মতো সব কথা ভুলে গিয়ে আজ বসেছে এসে তারই মুখোমুখি নিশ্চিন্ত হয়ে। কেন? দুঃখের দিনে যাকে সঙ্গী করতে এতটুকু বিবেকে আটকালো না, আজ বুঝি সুখের দিনে আর দরকার হলো না তার? কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! দু হাতের ফাঁকে মাথাটা দুবার ঘষল মালতী। আপনার কি কোনো অসুখ করেছে? ভদ্রলোকের মৃদুগম্ভীর আওয়াজে আর একবার উদ্বিগ্ন প্রশ্ন। মালতী চমকে চোখ ফেরাল। মুহূর্ত কয়েক যেন কিছুই বুঝতে পারল না, শুধু তাকিয়ে রইল তার চোখের দিকে। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে বলল, না। মনে হচ্ছে অত্যন্ত অস্থির বোধ করছেন। মাথা ধরেছে একটু। নিজের অসংলগ্ন ব্যবহারের কৈফিয়ত স্বরূপ এই মিথ্যেটুকু অস্ফুটে বলতেই হলো মালতীকে। মাথা ধরেছে নাকি? ও আচ্ছা, এক কাজ করলে হয় না? না না, থাক। আমার কাছে ওডিকলন আছে, জল মিশিয়ে ব্যবহার করলে তো হয়। ফ্যাকাশে মুখে স্লান হাসল মালতী। পরের স্ত্রী ভেবে যে যত্ন করছে, নিজের স্ত্রী জানলে কি তা উনি করতেন? তার দরকার নেই। বেড কভারটা মালতী আস্তে পায়ের উপর টেনে নিল, আবার মুখ ফেরালো জানালায়, অন্ধকারে বাইরের দিকে। কিন্তু তার দরকার না থাকলেও ভদ্রলোকের দরকার বোধহয় ছিল। অ্যাটাচি কেস খুলে ওডিকোলন বের করে যতখানি জল ঢাললেন কুজো থেকে, তার অর্ধেকখানি গ্লাসে আর বাকি অর্ধেক ফেলে বিছানা ভিজিয়ে শিশিটাকে প্রায় উজাড় করে কাছে নিয়ে এলো। এটা নিন,
মুখে মাথায় ছিটিয়ে দিন, ভালো লাগবে। মুখ ফিরিয়ে তাকিয়ে না ছিটিয়েও ভালো লাগলো মালতীর। যত্ন করাটা তার পেশা, তাকে কেউ কখনো যত্ন করেনি। হাত বাড়িয়ে স্বামীর হাতের সুগন্ধি জলটা তার ছেটাতেই হলো মুখে মাথায়। মৃদু হেসে বলতেই হলো, অনেক ধন্যবাদ। নিজের জায়গায় বসতে গিয়ে বিছানায় ভেজা জায়গাটা গুটিয়ে দিলেন ভদ্রলোক। মুখ খোলা কুজোটাতে গ্লাস চাপা দিতে দিতে বললেন, আমরা পুরুষেরা সত্যি বড় অকর্মণ্য। ভিজে গেছে এতখানি? এক গ্লাস জল ভরাতেই এই দশা। স্মিত হাস্যে আর একখানা শুকনো চাদরের জন্য বোধহয় অ্যাটাচি কেসটা তোলপাড় করলেন তিনি। মালতী একজন মেয়ে, তার উপরে নার্স। কত লোকের কত বিছানা সে পেতে দেয়, কত সেবা সে করে, আর আজকে এটুকু পারবে না। এইদিকে উঠে এলো দ্রুত পায়ে। অভ্যস্ত হাতে চাদরটা তুলে শুকোতে দিল জানালার গেরো দিয়ে, তোয়ালা চাপা দিল তোষকের ভেজা অংশে। তারপর অন্য চাদর খুঁজে না পেয়ে নিজেরটাই তুলে এনে একটি নির্ভাজ লোভনীয় বিছানা পেতে দিল মুহূর্তে। অ্যাটাচি কেসটা গুছিয়ে দিল। ফেলে রাখা কোটটা পর্যন্ত হ্যাঙ্গারে ঝোলাতে ভুলল না সে। ভদ্রলোক ছেলে মানুষের মতো খুশি হয়ে উঠলেন, কিন্তু প্রতিবাদও করলেন, আহা, আপনার চাদরখানা দিলেন কেন? ওটা ধোপার, আমি এখনো ব্যবহার করিনি। ব্যবহৃত হলেও আমার আপত্তি ছিল না, সে কথা নয়। তবে আর আপত্তি কিসের? আপনি শোবেন না? আমার তো বেড কভার রয়েছে। গায়ে দেবেন তাহলে কি? আশ্বিনের রাত্রি, ট্রেনের শিরশিরে হাওয়ায় একটু একটু শীত করে বই কি। মালতী বলল, ও হবেক্ষণ। কোটের পকেট থেকে একটা চাবি বের করে ছুড়ে দিলেন ভদ্রলোক। তার চেয়ে আপনি দয়া করে আমার সুটকেসটা খুলুন। ওখানে ভাঁজ টাজ করা সব অনেক কিছু আছে, আপনিও নিন, আমাকেও দিন। কিছু না বলে চুপ করে ছোট্ট চাবের রিংটা অনেকক্ষণ হাতের মুঠোয় নিয়ে বসে রইল মালতী। তার 27 বছরের বাঞ্ছিত ব্যতীত জীবন যেন হাহাকারে ভরে উঠল সহসা। ট্রেনের এই নির্জন কামরার ক্ষণিক সংসার দহন করল তাকে। একটু পরে সে উঠল, খুলল সুটকেসটা, পাট করা চাদরও বের করল দুখানা, কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস বেরিয়ে আসতে দেখেই আর পা হাত পা নড়ল না তার। ডালা খোলা সুটকেসটা তেমনই হাঁ করে রইল, চাবিটা তেমনি ঝুলে রইল গর্তে। চাদর দুখানা হাতে ধরে মালতী দাঁড়িয়ে রইল স্থির হয়ে। বইয়ের পাতা উল্টাচ্ছিলেন ভদ্রলোক। দৃষ্টি সেখানে নিবন্ধ রেখেই বললেন, পাচ্ছেন না বুঝি? পেয়েছি। তবে আর কি? তাকালেন তিনি। ও, আমি ভাবলাম অন্যের ফরমাইশি জিনিস ঢুকোতে গিয়ে নিজেরটাই হয়তো বাদ পড়ে গেছে। ছবিটা কার? ও, এটাও ঢুকে গেছে বাক্সে। ভালো ভালো। স্মিত হাস্যে মালতীর চোখের তলা থেকে হাত বাড়িয়ে ফটোখানা তিনি নিজের চোখের তলায় রাখলেন। ও, এ হচ্ছে শর্মা আমার। ও, বুঝতে পেরেছি। নিজের পদমর্যাদা ভুলে, বয়সোচিত গাম্ভীর্য ভুলে একদিন যে সে নিজেই এই লোকটির স্বামিত্ব সগর্ভে পরিহার করে চলে এসেছিল, সেই সব কথা ভুলে একটা দুরন্ত অধিকারের দাবিতে ক্ষুব্ধ গলায় বলে উঠল, ঠিক এমনি করে আমাকেও একদিন চিনতে তুমি। আপনাকে? ভদ্রলোকের দুই চোখে অপার বিস্ময়। হ্যাঁ, আমাকে আমাকে আমার নাম মালতী, মালতী সেন। ভুরুকুচকে মনের মধ্যে খুঁজলেন ভদ্রলোক। তারপর মৃদু হেসে বললেন, নামটি খুব সুন্দর, চিনতে পারলে সুখী হতাম। আমি তো কিছু ভুলিনি। থরথর করল মালতীর গলা, মালতীর শরীর। ফটোটা বাক্সে ভরে দিয়ে সুটকেসটা নিচু হয়ে বন্ধ করতে করতে পিছন ফিরে ভদ্রলোক উদাস ভঙ্গিতে বললেন, আমার মনে হচ্ছে আপনি বোধহয় আর কারোর সঙ্গে আমাকে ভুল করছেন। এবার থমকে গেল মালতী, কানটা আগুন হয়ে উঠল। গোলাপি মুখে রক্তের জনতা জমাট বাঁধল। মরে যেতে ইচ্ছে করলো তার, লাফিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করলো ট্রেনের জানলা দিয়ে। কাজ ছেড়ে
হাত ঝেড়ে মালতীর হাত থেকে চাদর দুখানা নিয়ে বিছানায় বন্টন করে ভদ্রলোক হাসলেন। তারপর বললেন, তাতে অবশ্য অবাক হবার কিছু নেই। প্রথমত, আমি মানুষটা দেখতে এত বেশি সাধারণ যে বেশিরভাগ লোকের চেহারায় ঠিক আমার মতো। মালতীর পাতা বিছানায় আরাম করে এলিয়ে বসলেন। আরাম করে সিগারেটে অগ্নিসংযোগ করে ধোঁয়া উড়লেন। তা এই ভুলের সূত্র ধরে যদি আপনার সঙ্গে পরিচয়টা একটু ঘনিষ্ঠ হতো তাতে মন্দ কি? সে কথায় কান না দিয়ে নিজের জায়গায় ফিরে আসতে আসতে মালতী অস্পষ্ট গলায় বললেন, ক্ষমা করবেন, অত্যন্ত ভুল হয়ে গেছে আমার। অনর্থক কুণ্ঠিত হচ্ছেন। ভদ্রলোক যেন সত্যিই ক্ষমার অবতার হলেন গলার ঢিলে ঢালা সুরে। যে কোনো কারণে হোক, মুহূর্তের ভুলেও আপনি যে আমাকে আপনার একজন কাজের মানুষ বলে ভেবেছিলেন, আমি নিজেকে তাতেই অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি। মালতী জবাব দিল না। মাথা ধরা কমেছে একটু। তবু আলাপ ছাড়লেন না ভদ্রলোক। নিঃশব্দে ঘাড় নাড়ালো মালতী। অত ঝুঁকে বসবেন না, যা বিচ্ছিরি কয়লার গুঁড়ো। মালতী জানালা থেকে মুখ ভেতরে আনলো। বরং তো চাদরটা চাপা দিন, ঠান্ডা পড়েছে বেশ। বলে নিজের হাত বাড়িয়ে খুলে দিলেন চাদরটা। মালতী একবারে নিঃশব্দ, রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন গাড়ি আসানসোল এসে একটু দাঁড়াবে, মালতীকে নেমে যাবার মতো একটুখানি সময় দেবে। কত দূর যাবেন? আবার প্রশ্ন করলেন ভদ্রলোক। মালতীকে এবার জবাব দিতেই হলো। দিল্লি। আমি এলাহাবাদ। ওখানে উনি যার ছবি দেখলেন আর কি, তিনি আসছেন কি না? নিজেই নিজের খবর দিলেন ভদ্রলোক। যেন এই খবরের জন্য মালতীর আর উৎকণ্ঠার শেষ ছিল না। মালতীর দাঁতে দাঁত চাপল। কিন্তু এক কাপ চা না হলে তো আর চলছে না। বর্ধমানটা যে কখন চলে গেল। আসানসোলে এখন চা আর ডিনার দুটোই একসঙ্গে নিতে হবে দেখছি। শব্দ নেই মালতীর। তা এসে পড়েছে প্রায়। কি বলেন? মালতী না শোনার ভান করে তেমনি তাকিয়ে রইল অন্ধকারের আড়ালে। গাড়ি এসে স্টেশনে থামতেই তাড়াতাড়ি ভদ্রলোক এসে দরজায় দাঁড়ালেন। একটু সরবেন? এই কুলি। উৎকণ্ঠা গলায় মালতী। অবাক হয়ে ভদ্রলোক সেখানে দাঁড়িয়েই পিছনে ফিরলেন। ও কি, কুলি ডাকছেন কেন? আমি নামবো। নামবেন বুঝি? হ্যাঁ, আমার দরকার আছে এখানে। আপনি তো দিল্লি যাচ্ছিলেন। সে যখন যাব তখন। ইধার আও কুলি। কুলি ঝুলে রইল জানলা ধরে। ভদ্রলোক দরজা না ছাড়তে সে ঢুকতে পারছিল না ভিতরে। ভদ্রলোক সহাস্য দৃষ্টিতে যেন কৌতুক বিচ্ছরিত হলো। বিনীত হয়ে দুহাত যুক্ত করে তিনি বুকে ঠেকালেন। আমার অপ্রিয় সঙ্গ বর্জনই যদি আপনার নেমে যাবার একমাত্র কারণ হয়ে থাকে, তাহলে আদেশ করুন, আমি নেমেই যাচ্ছি। নিজেকে একটু বেশি সম্মান দিচ্ছেন। ধনুকের মতো বাঁকা ঠোঁটে এবার হাসল মালতী। এতক্ষণে নিজেকে ফিরে পেয়েছে সে। তার স্বভাবের সেই মরণান্ত জেদ আর অভিমান ঝাড়া দিয়ে উঠেছে বুকের মধ্যে। আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে ঈষৎ রূঢ় গলায় বলল, আপনার কথা এখানে উঠছে না। আপনাকে আমি খেয়ালও করিনি এতক্ষণে। এটা কিন্তু আপনি ঠিক বললেন না। হাসিতে যেন বিগলিত হয়ে গেলেন ভদ্রলোক। আমার মতো একটা সামান্য মানুষকে এর চেয়ে কতই বা বেশি খেয়াল করবেন। আমার নিজের স্ত্রীর কথা থাক, কারো ব্যক্তিগত কথা শোনার সময় আমার নেই। সেটাই তো ভদ্রতা। কিন্তু কথাটা কি হচ্ছে জানেন, এই ট্রেনে ওঠা থেকে অনেকবার তার কথা মনে পড়ে যাচ্ছে। তাই অসাবধানে কখন বেরিয়ে গেল। দয়া করে একটু দরজাটা ছেড়ে দাঁড়াবেন? নিশ্চয়ই। দরজা কি আমার একলা নাকি? এই দরজায় সব যাত্রীরই সমান অধিকার। আমার জন্য যে আপনি কষ্ট পাবেন সেটা তো আমি কখনোই চাই না। যাবেন দিল্লি আর নামবেন বর্ধমান, কেন? আমি আছি বলি তো। এদের রকম সকম দেখে দুতুর বলে কুলিটা
এ জানালা ছেড়ে অন্য জানালায় গিয়ে ঝুলতে লাগলো। দরজা ঠেলে ভদ্রলোকের পিঠের কাছ দিয়ে চা আর খাবার নিয়ে বেরা দুজনও ঢুকলো। গাড়িরও জল খাবার শেষ করে ছাড়বার সময় হলো। চঞ্চল হয়ে মালতী জিনিসপত্র নিয়ে এবার প্রায় গা ঘেঁষেই নেমে যেতে উদ্ধত হলো। ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিয়ে মুখোমুখি দাঁড়ালেন। চোখে চোখ রেখে তাকিয়ে রইলেন একটু, তারপর আর কিছু না বলে সরে এলেন এই দিকে। তবুও নামা হলো না মালতীর। গাড়ি ছেড়ে দিল। বাক্স বিছানা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল পুতুলের মতো। চিনতে পেরেছে বই কি শৈলেন। প্রথমটা অবশ্যই ঠিক বুঝতে পারেনি, কিন্তু সেটা মাত্র কয়েকটা মুহূর্ত। তারপরেই মনের অবচেতন সমুদ্র তোল পার করে ভেসে উঠেছে ছবি। কবে কোন বিস্মৃতির স্বপ্নগুলোকে একদিন সকলে মিলে ভুল করে এই মুখখানার সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দিয়েছিল, সে কথা তার মনে নেই। কেমন করে একটা নির্বোধ মন নিয়ে অন্ধ আবেগের এই মুখখানাকেই সে প্রাণতুল্য ভালোবেসেছিল, সে কথাও তার মনে রাখবার কথা নয়। আর করেই বা এই নিষ্ঠুর মেয়েটি পাগল বলে তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, তাও মনের মধ্যে কোথাও লেখা নেই। সব ভুলে গেছে, কিন্তু তবু এ কথা সে জানে, বহুবার শুনেছে। এই মুখশ্রী মায়াতেই একদিন তার সমস্ত হৃদয় মন আচ্ছিন্ন ছিল। এর জন্যই দিন আর রাত একদিন অসহ্য বেদনায় একাকার হয়ে গিয়েছিল। একটা বুদ্ধিহীন জড়চেতনা নিয়ে সে কেঁদেছে, খুঁজেছে, মত্ত হাতির মতো ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে সব। বিচ্ছেদের তীব্র যন্ত্রণা অবিরত হুল ফুটিয়েছে তার মাথার মধ্যে। সেই সময়কার উন্মাদ অবস্থা তার মর্মান্তিক। শেষে মাই একদিন কি ভেবে ডুবতে ডুবতে কুটোগাছা ধরবার মতো একখানা ছবি দিলেন হাতে, বললেন, এই তো সেই, বসে বসে দেখ। কপালে চন্দন, গায়ে ফুলের গয়না, মাথার ঘন চুলে ঢেউয়ের উপর ঈষৎ আঁচল তোলা এই মুখেরই নববধূ রূপ। সাপের মাথায় ধুলো পড়ার মতো তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল সে। মায়ের কথা মতো সে তাকিয়েই রইল সেই ছবিখানার দিকে। তারপর সে পেল, বুক ভরে পেল, প্রাণ ভরে পেল। বরং সেই সজীব মানুষটার চাইতে এই নির্জীব ছবি তার কাছে বেশি হয়ে উঠল। ধীরে ধীরে যেমন করে রাত ভোর হয়ে আসে, যেমন করে অন্ধকার কেটে কেটে সূর্যের আলো ছড়িয়ে পড়ে পৃথিবীতে, তারপর একদিন মস্ত অন্ধকার ধুয়ে মুছে তেমনি করেই উদ্ভাসিত হয়ে উঠল আলো। মৃত কাগজের মূর্তিটি তাকে হাতে ধরে নিয়ে এলো আলোর জগতে। কিসে থেকে কি হয় কেউ জানে না। হৃদয় ফুলের মতো পাপড়ি মেলল ধীরে ধীরে। অনুভূতির রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য শিকড়ের মতো ছড়িয়ে গিয়ে ভালোবাসার আঘাতে আঘাতে এই ফটোর মানুষটি একদিন ঘুম ভাঙ্গালো তার। কৌতূহল ছিল বই কি দেখবার, যার সম্বন্ধে এই সব কথা সে শুনেছে, নিজে ভেবেছে। তার নাম বাড়িতে একটা রহস্যের মতো জড়িয়ে আছে সকলের মনে। একটা পরিবারের উন্নত মাথাকে যে মেয়ে তুড়ি মেরে মিশিয়ে দিয়েছে পথের ধুলোয়, তবু যাকে কেউ দোষ দেয় না। এই সেই দিন পর্যন্ত যার ছবিখানা চোখে পড়লে ভেতরে ভেতরে অদ্ভুত একটা নাম না জানা যন্ত্রণা অনুভব করেছে সে। নিজের মধ্যে তার বিষয়ে যদি কৌতূহল না থাকে তো থাকবে কি সে? প্রকৃতস্থ অবস্থায় রক্তমাংসে জড়ানো এই মানুষটাকে তার সত্যি একবার দেখতে ভারী স্বাদ ছিল, কিন্তু সে স্বাদ যে এইভাবে এই উপায়ে
আর এই রকম সময় পূর্ণ হবে সেটা ভেবে অবাক না হয়ে পারল না, যখন সে মনস্থির করেছে আর একটি মেয়ের উপর যাচ্ছে তার সঙ্গেই দেখা করতে। প্রেম যা হোক, বিয়ে স্থির হবার পর এই মেয়েটির কথা মনে মনে ভাবতে শৈলেনের ভালো লেগেছিল বইকে। অপরিচিত নয়, কলেজ জীবনের সহপাঠিনী ছিল। তাছাড়া শর্মার মা আর তার মা লতায় জড়ানো কুটুম্ব। অবশ্যই শর্মার সঙ্গে দেখা করা ছাড়াও এলাহাবাদে তার অন্য কাজ আছে। বাড়ির সকলের কাছে সে এই এলাহাবাদে আসার উপলক্ষটা কাজের চেহারাতেই দেখেছে, কিন্তু নিজের মনে তো জানে আসল উদ্দেশ্য তার এই সুযোগে একবার অন্য চোখে শর্মাকে দেখা। আজকে মালতীকে দেখে বিধাতার পরিহাস ছাড়া আর কিছুই মনে পড়ল না তার। সর্বজন কথিত দুধে আলতা ডোবানো রং, কাজল ডোবানো চোখ, এই বয়সেও অমন ছিপছিপে বেতের মতো নমনীয় শরীর, পালিয়ে যাওয়া স্ত্রীর দিকে তাকিয়ে মনটা দুলে উঠল জোরে। অচেতন স্মৃতি মথিত হলো বুকের তলায়। অতীতের কোনো জড়বুদ্ধি নির্বোধ যুবক যে এই রূপসাগরেই ডুব দিয়ে মরেছিল সেই বিষয়ে সন্দেহ রইল না কোনো। কিন্তু রাগের মাথায় জেদের বশে সে এই সময়ে সেই যুবকটিকে ত্যাগ করতে পারলেও আজকের মেয়েটি যে এই ভদ্রলোককে দেখে দুর্বল হয়েছে সেটা বুঝতে পেরে ঠোঁটের ভাঁজে ভাঁজে অদ্ভুত একটা হাসি ছড়িয়ে দিল শৈলেন। বসুন। অনেক পরে বলল সে, তারপর পেয়ালাতে চা ঢেলে এগিয়ে দিল। ধন্যবাদ, আমি চা খাবো না। সুটকেসটা হাত থেকে প্রায় ফেলে দিয়ে বিছানাটা গদির উপরে ছুঁড়ে দিয়ে দরজা ঘেঁষে দাঁড়ালো মালতী। তা কখনো হয়? যেন কতকাল ধরে একসঙ্গে খেয়ে এসেছে ওরা। শৈলেনের কথার ভঙ্গি ঠিক এই রকম। চা কি কেউ একা খেতে পারে, নাকি সেটা ভালো দেখায়? মালতী আকাশের তারা গুনল। রুটিটায় মাখন লাগিয়ে দিন না দয়া করে। জানালার বাইরে হাত বাড়িয়ে এবার বোধ হয় মালতী বাতাসের বেগ পরীক্ষা করল। রাগ করলেন নাকি? রাগ? কি আস্পর্ধা লোকটার! ওর উপর আবার রাগ! চা যে ঠান্ডা হয়ে গেল। মালতীর হাবে ভাবে মনে হলো না এই কামরায় আর কোনো লোকের অস্তিত্ব এতটুকু অনুভব করছে সে। এরপরে আর একা একা কত কথা বলা যায়, আর একটু রাগ হতেই বা বাধা কি? শৈলেন চুপ করে এক চুমুকে চায়ের পেয়ালাটা নিঃশেষ করে শুয়ে পড়ল চাদর চাপা দিয়ে। রাত বাড়ল হু হু করে। সময় দ্রুত বেগে মুহুর্মুহ গড়িয়ে যেতে লাগলো ট্রেনের চাকার তলায়। অল্প রাত্রিরে ঘন অন্ধকার ভেদ করে এক ফালি চাঁদ উঠল আকাশে। লগ্ন বয়ে যেতে লাগলো। সেই তালে তালে এই নির্জন রাত্রিরে নির্জন কামরার মধ্যে নির্ঘুম দুটি মানুষের বুকের স্পন্দনও বেড়ে উঠল উত্তাল বেগে। তবু কেউ কারো কাছে ধরা দিল না, হার মানল না কেউ। ঘুমের ভান করে পড়ে রইল মুখ ঢেকে। শৈলেন মনে করল, আমার গরজ কিসে? নিহাত বিবাহিত স্ত্রী, নিহাত আমি ভদ্রলোক। যতই অপরাধ করুক, একটা কর্তব্য তো আমার আছে। তাই হাতে পায়ে ধরলে হয়তো বা ক্ষমা করে ফেলতাম। তা যখন হলো না, ভালোই হলো। কথা দিয়ে কথা ফেরা বা লজ্জা ভোগ করতে হলো না শর্মার বাবার কাছে। মালতী ভাবল, যা গেছে তা যাক, লোভীর মতো কাঙ্গালের মতো হাত পাততে পারবো না এই বয়সে। তাছাড়া যে ভদ্রলোক নিজেকে বিবাহিত জেনেও অন্য মেয়ের জল গ্রহণ করে, সে কি একটা মানুষ? শর্মা, আহা কি নাম! থেকো শর্মাকে নিয়ে থেকো, শর্মার স্বামীকে আমার কোনো দরকার নেই। মালতী শুয়ে শুয়ে এগুলোই ভাবতে লাগল। রাত কেটে গেল। সুন্দর একটি ভোর কুয়াশায় গা মুড়ে এলাহাবাদ স্টেশনে এসে ধরা দিল। এলাহাবাদ! ধক ধক করে উঠল মালতীর বুকটা। এলাহাবাদ! বুকটা যেন বন্ধ হয়ে গেল শৈলেনের। যেন কিছুই নয়,
অমন আয়াসে শোয়া থেকে উঠে বসে স্টেশনটার দিকে মালতী তাকালো। জিনিসপত্র গুছিয়ে হ্যাঙ্গারে টাঙ্গানো কোটটা হাতে নিয়ে সহজভাবে বিদায় নিল শৈলেন। তবে আসি। গলাটা ভারী শোনালো, বোধহয় ঠান্ডা লেগেছে। মালতী ঢোক গিলল, তাকাতে পারল না মুখ তুলে। কিছু যদি অপরাধ করে থাকি আশা করি ভুলে যাবেন। মালতীর ঠোঁট কাঁপল, চোখের পাতা কাঁপল, দৃষ্টি নিবন্ধ রইল মাটিতে। আর এও আশা করি বাকি রাস্তাটা আপনি এবার শান্তিতে যেতে পারবেন। আমার জন্য এতক্ষণ মিছিমিছি কষ্ট পেলে। মালতী কি বোবা হয়ে গেছে? এই শেষ মুহূর্তেও কি একটা কথা বলবে না সে? শৈলেন একটু অপেক্ষা করে উল্টো দিকে দরজায় পা বাড়াল। শিশির ভেজা ঘাসের মতো নরম কান্নায় ভেসে গেল এবার সিস্টার মালতী সেনের গোলাপি গাল। দুহাতে মুখ ঢুকিয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কি হলো, কয়লা গুঁড়ো গেল নাকি চোখে? বিদ্যুৎ বেগে শৈলেন পকেট থেকে রুমাল বের করে মুখ নিচু করল দেখতে। তারপর সহসা নিবিড় উত্তাপে কাছে টেনে নিয়ে বলল, এরকম করলে যেতে পারবো মালতী? গল্পটি কেমন লাগলো সেটা আপনারা একটা কমেন্ট, একটা লাইক আর একটা শেয়ার করে জানিয়ে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে।